আফ্রিকার একটা দেশ আছে, খুব ছোট্ট দেশ, পৃথিবীর সব থেকে গরিব দেশগুলোর মধ্যে একটা, সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশ, কোনো সমুদ্র তটরেখা নেই। সেই দেশটার উপর এই ট্রাম্পের নতুন জামানায় 50% ট্যারিফ বসানো হয়েছিল। এখন অবশ্য সবগুলোকে 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। কারণ লেসোথো থেকে আমেরিকা একমাত্র ডায়মন্ড, হিরে আমদানি করে, আর আমেরিকা যা কিছু তৈরি করে তা কেনার সামর্থ্য লেসোথোর নেই। এই ধরনের যে ট্যারিফ বসানো হয়, আমি অচিনবাবু আপনার কাছে যাচ্ছি, ট্রাম্পের যে ভাবনা, ট্যারিফ বসানো ভাবনা, তার মূলে আছে সম্ভবত এই ধারণা যে দুটো দেশের মধ্যে, যেটা প্রদীপ যার কথা বলছেন, ট্রেড ডেফিসিট বলে কিছু থাকা উচিত নয়। দুটো, আমি আপনাকে 100 টাকার জিনিস বিক্রি করছি, আপনি আপনাকে 100 টাকার জিনিস বিক্রি করছেন, এটাই একটা আদর্শ জায়গা। এইভাবে যদি পুরো জিনিসটা হয় তাহলে নাকি সাম্য বা সমান সমান অবস্থা প্রতিষ্ঠিত, তাহলে কেউ কাউকে ঠকায় না, সোজা কথায় বলতে। এই ভাবনাটা মূল ট্রেডের দিক থেকে কতখানি গ্রাহ্য, সেটা আপনি আমাকে এবং দর্শকদের বুঝিয়ে বলুন। হ্যাঁ, এটা আবার সেই আমার মনে হয় প্রথমত অর্থনীতির কোথাও এটা আমরা পড়ে আসি না যে এই বৈদেশিক বাণিজ্যটা দুটি দেশের মধ্যে সবসময় ভারসাম্যে থাকতে হবে, প্রতি বাইল্যাটারাল সম্পর্কে ভারসাম্য থাকতে হবে, অর্থাৎ যতটা আমদানি ততটাই রপ্তানি করতেই হবে সবকটা দেশে আলাদা আলাদা ভাবে। এইটা হচ্ছে কোনো তত্ত্বই নয়, এবং এটা মানে যে কোনো সামান্য ইকোনমিক্স এর জ্ঞান থাকলেই এটা বোঝা যায় যে ভ্রান্তিটা কোথায়। সুতরাং ওই বাইল্যাটারাল প্রত্যেকটা দেশের সঙ্গে আমার বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য থাকতেই হবে, যতটা আমদানি করছি ততটাই রপ্তানি করবো, এইরকম যদি থাকে এটা অসম্ভব ব্যাপার। এটা আর এটা কোনো লক্ষ্য হতেই পারে না, এটা কোনো লক্ষ্য হতে পারে না, এবং এটা সম্ভব না এটা করা। এবং এই আইডিয়াটা কোত্থেকে আসছে, এবারে এটা আমি একটু অনুমান করছি আর কি। আইডিয়াটা আসছে কিন্তু একদম কলোনিয়ালিজম থেকে আর কি। মানে যখন আমরা ওই পরাধীন ছিলাম তখন কিন্তু ওই সবসময় একটা একতরফা পণ্যের যাওয়ার ফলে কিভাবে আর কি আমরা লুণ্ঠিত হচ্ছি, এই যে গল্পটা ছিল আর কি কলোনিয়াল স্টেটের ক্ষেত্রে, সেইটা কিন্তু কোনোভাবে যেন আমাদের মানে মানসিকতায় ঢুকে গেছে যে কোনো বৈদেশিক বাণিজ্য, সেখানে যদি আমি যতটা রপ্তানি করছি তার থেকে যদি বেশি আমদানি করি তাহলে যেন বিদেশিরা প্রচুর লাভবান হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা প্রথমত সম্পূর্ণ ভুল আর কি, বিদেশিরা প্রচুর লাভবান এটা হচ্ছে না। এবং ট্রাম্পের বক্তৃতায় দেখবেন যে এটা বারবার এটা হয়ে যাচ্ছে আর কি। মানে উনি বারবার এই কথাটা বলছেন যে ripped us off, মানে এই যে যেন তারা লুট করে দিচ্ছে, আবার ডাকাতি করছে তারা, এই যে একটা রেটরিক, এইটা আমার কাছে খুবই মানে এটা হাস্যকর যদিও, কিন্তু এটাই উনি করছেন, ট্রাম্প এটাই করছেন যে এই রেটরিকটাকে ব্যবহার করছেন যেন অন্য দেশ যেন আমেরিকাকে লুণ্ঠন করছে, তার যাবতীয় পণ্যগুলোকে আমাদের দেশে ঢুকিয়ে দিচ্ছে, আর আমাদের পণ্য তারা কিনছে না। এখন প্রশ্ন হচ্ছে যে কেনা বেচাটা তো একটা দামের উপর নির্ভর করে, এবার সে দামটা নানান ভাবে নির্ধারিত হয়, এবং সেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলে একটা বস্তু আছে, কে কোন দেশ তৈরি করবে, কে কোন দেশ রপ্তানি করবে, কে কোন দেশ আমদানি করবে, তার একটা অর্থনীতিরও নিয়ম আছে, সেই অর্থনীতির নিয়ম অনুসারে সেইভাবে স্পেশালাইজেশন হয়, সেরকম হয়। কিন্তু ভারতের ইউএস এর মধ্যে ট্রেড প্যাটার্ন দেখলে খুব একটা সেটা বোঝা যাচ্ছে না। আগে যেমন একটা ট্রেড প্যাটার্ন দেখা যেত উন্নয়নশীল দেশের সঙ্গে উন্নত দেশের, সেটা হচ্ছে যে উন্নত দেশ থেকে সাধারণত যেগুলো ওই মানে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট যেগুলো, সেগুলো আসতো আর এখান থেকে যেত যেখানে কাঁচামাল অনেক বেশি লাগে, সেই রকম আর কিছুটা ওই প্রাকৃতিক সম্পদ ভিত্তিক আর কি রপ্তানি বেশি হতো। কিন্তু এখন আর সেটা বলা যায় না, কারণ এখন ইলেকট্রিক্যাল মেশিনারি সেটাও ভারত থেকে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মেজর অংশটা হচ্ছে ওই মানে যেটা সেমি প্রেসার স্টোনস, পার্লস, এইসবগুলো আর কি, মুক্তযুক্ত ইত্যাদি, সেটাই ভারত থেকে বেশি যায়। আর কিন্তু আবার ফার্মাসিউটিক্যালস আছে। ফার্মাসিউটিক্যালস মুশকিল হচ্ছে কি, ফার্মাসিউটিক্যালস আবার পুরোটা যে ভারত তৈরি করছে তাও নয়, মানে এর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা বলে আর কি, সেটা তো পুরো অনেকটা 70% আসছে আবার চীন থেকে। তো সুতরাং পুরো ব্যাপারটা বেশ জটিল আর কি। মানে আমরা যে ফার্মাসিউটিক্যালস যেটা আমেরিকাকে বিক্রি করছি তার 70% আবার ইনগ্রেডিয়েন্ট হিসেবে চীন থেকে আমরা নিচ্ছি। সুতরাং এখন কোন পণ্য কে কিনছে
এবং সেই পণ্যটা তো সেই দেশেরই ব্যাপার নয়, মানে যে দেশ রপ্তানি করছে শেষ পর্যন্ত শুধু তার তো ব্যাপার নয়, তার মধ্যে অনেক কিছু ঢুকে আছে। সেই জন্য বারবার যেটা ঘুরে ফিরে আসছে যে এই ট্যারিফ ওয়ারের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যাকে বলে সাপ্লাই চেন। এই সাপ্লাই চেনটা নানান ভাবে ভীষণ ভাবে এফেক্টেড হবে আর কি, এটা ধরে নেওয়া হচ্ছে। এবং যার ফলে সমস্ত ট্রেড থিওরিস্ট আজকে যারা, সে পল ক্রুগম্যান থেকে সবাই, এরা কিন্তু যেটা বারবার উল্লেখ করছেন সেটা হচ্ছে অনিশ্চয়তা। মানে নট ট্যারিফ অ্যাজ সাচ, কিন্তু ট্যারিফ যেটা করছে সেটা হচ্ছে মানে শুধু ট্যারিফ বসিয়ে কিন্তু বসালে রিসেশন হবে এটার কোনো কিন্তু সরাসরি কোনো যোগ নেই। কিন্তু এই ট্যারিফের ফলে যে অনিশ্চয়তাটা তৈরি হচ্ছে আজকের যে গ্লোবাল অর্থনীতি যেটা, সেখানে হচ্ছে এটা এতটাই সাপ্লাই চেন নির্ভর, ফলে এইরকম একটা দেশের ওপর যদি ট্যারিফ বসানো হয়, এবার কোন কাঁচামালে কোন র মেটেরিয়ালের উপর কতটা ট্যারিফ কোথায় বসবে, রেসিপ্রোকাল ট্যারিফের ক্ষেত্রে কোথায় কি হবে, এর ফলে এই সাপ্লাই চেনটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং সাপ্লাই চেনটা ক্ষতিগ্রস্ত হলে কি হবে এটা কেউ জানে না, কেউ বলতে পারছে না। অর্থাৎ আজকে যেটা আমি চীন থেকে আমাকে আমদানি করতে হচ্ছে ফার্মাসিউটিক্যালস এর জন্য, সেটা কালকে যদি তার দাম বেড়ে যায় আমি কোথা থেকে নেব আমি জানি না। তো সুতরাং এই দাম বাড়া কমাটা ভয়ঙ্কর রকম হতে থাকবে এবং মানে অনেক কিছুরই দাম বেড়ে যাবে। কিন্তু প্রাথমিকভাবে যেটা প্রদীপবাবু বললেন সেটা হচ্ছে প্রাথমিকভাবে কিন্তু আমেরিকার যারা উপভোক্তা তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে প্রাথমিকভাবে, কারণ প্রথমেই সমস্ত পণ্যের দাম বেড়ে যাবে। তো দাম বেড়ে যাবে এবং দাম বেড়ে যাওয়ার ফলে বলছে যেটা যে ইমিডিয়েটলি একটা ইনফ্লেশনারি প্রেসার এটা আমেরিকাতে তৈরি হবেই আর এটা বলে। এবং এই অবস্থায় ইনফ্লেশনারি প্রেসার যেটা, সেটা কিন্তু উইথস্ট্যান্ড করতে গেলে যা যা মেজার নিতে হবে সেটার ফলে আবার রিসেশন আসবে। সুতরাং এই রিসেশন এবং ইনফ্লেশনের প্রেসার, মন্দা আসবে এবং মূল্যস্ফীতি, এই দুটো জিনিস বলা হচ্ছে যে এখন যেন ইমিনেন্ট হয়ে গেছে, এটা এসে যাবে আর কি কিছুদিনের মধ্যেই। সুতরাং আমেরিকা এটাতে কিন্তু একটা ঢুকতে চলেছে, একদিকে ইনফ্লেশন অন্যদিকে রিসেশন, এইটা নিয়েই সবাই কিন্তু বলছে। এবার অন্য দেশগুলো কতটা কি এফেক্টেড হবে ওই বললাম, এটা ভীষণভাবে অনিশ্চিত। কেউ কেউ বলছেন যে ভারতবর্ষে একটা সুযোগ খুলে যাবে এর ফলে, কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ভারতের ওপর 26% বসেছে, কিন্তু চীনের ওপর তো এখন তো 100 ছাড়িয়ে গেল, এখন তো কত যেন 128 না কত হয়ে গেল, তো আজকেই হয়ে গেল, তো 104 সেখান থেকে আবার 128 হয়ে গেল। তো এবার চীনের ওপর যদি এটা হতে থাকে তাহলে হয়তো আবার কিছু কিছু সাপ্লাই যেটা চীন থেকে হচ্ছিল সেটা বোধহয় এবার ভারত থেকে হতে পারে। সুতরাং ফলে ভারতের কাছে কিছুটা হয়তো খুলে গেল এরকম। এবার প্রশ্ন হচ্ছে যে রপ্তানির পুরোটা তো শুধুমাত্র ট্যারিফ নির্ভর হয় না, মানে শুধু দামের উপর তো নির্ভর করে না, এছাড়া আরো অজস্র রকমের জিনিসপত্র আছে। মানে চীনে কি করে, চীনের রপ্তানির অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে যে ওদের যেটাকে বৈদেশিক মুদ্রা বলা হয় সেটা আন্ডার ভ্যালুড, সেটা জোর করে আন্ডার ভ্যালু করা আছে। এবং বৈদেশিক মুদ্রা যদি আন্ডার ভ্যালু করা থাকে তাহলে রপ্তানিতে সুবিধা হয়, কারণ আমার জিনিসগুলো সস্তা হয়ে গেল বিদেশিদের কাছে, ফলে বিদেশিরা আমার জিনিস বেশি বেশি কিনবে। এবার যেখানে একটা জোর করে একটা আন্ডার ভ্যালুড কারেন্সি দিয়ে চীন প্রথমেই একেবারে বাজারটা দখল করছে, বিশ্বের বাজারটা, তার সঙ্গে লড়াই কে করবে, কিভাবে করতে হবে, এখন এই সব প্রশ্নগুলো এসে যাচ্ছে আর কি, যে সেই লড়াইটা করতে গেলে এবার তাহলে ওই করতে হবে, তাহলে যেটা আমাদের একটা ওই ডার্টি ফ্লোটিং বলা হতো যে বৈদেশিক মুদ্রার বাজারটাকে, সেইটা সম্ভবত আস্তে আস্তে আবার সেই দিকে আইসোলেশনিজমের দিকে একরকমের যাবে। অর্থাৎ সবাই এরপর চেষ্টা করবে যে নিজের কারেন্সিটাকে জোর করে আন্ডার ভ্যালু করে আরো বেশি রপ্তানি করার চেষ্টা করা। এইসব অনেক রকমের মানে প্রভাব হতে পারে, রিপারকাশনস হতে পারে, যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে স্পষ্টভাবে যে খুব বলা যাচ্ছে তার নয়। কিন্তু অর্থনীতির তত্ত্ব অনুসারে বা বৈদেশিক বাণিজ্যের তত্ত্ব অনুসারে এই জিনিসগুলো এগুলো মোটামুটি ভাবে প্রমাণিত, এগুলো হয় আর কি সাধারণত। ধন্যবাদ ধন্যবাদ অসীমবাবু। অসীমবাবু যে সমস্ত সম্ভাবনার কথা বললেন আমরা সবাই তা নিয়ে অবহিত, সেগুলো নিয়ে চর্চা চলছে নানা জায়গায় নানাভাবে। আমেরিকান অর্থনীতি, তাদের নিজস্ব অর্থনীতি রিসেশনের সম্ভাবনা, আমি আগের দিনের প্রোগ্রামে বলছিলাম গোল্ডম্যান স্যাক্স এর তখনকার রিপোর্ট বলছে 12 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে 45% সম্ভাবনা যে তাদের অর্থনীতি রিসেশনে চলে যাবে, মন্দায় চলে যাবে। ঠিক আছে, সেটা আমাদের পক্ষে ধরা যাক সেটা ভালো খবরও নয় মন্দ খবরও নয়, আমরা আমাদের ভাগ্য নিয়ে, ভারতের ভাগ্য নিয়ে বেশি উৎসাহী, আমাদের কি হবে।